প্রিয় শিক্ষার্থীরা, করোনা প্রাদুর্ভাবের এই দুঃসময়ে আমাদের বিকল্প পাঠদান পদ্ধতি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মমিনুল ইসলাম। এটি আজ আমাদের 5 নম্বর ক্লাস। এর আগের 4টি ক্লাসে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের 7ম অধ্যায়ে মান ব্যবস্থাপনা এবং 8ম অধ্যায়ে উৎপাদন ক্ষমতার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। শেষ ক্লাসে আমরা উৎপাদন ক্ষমতার পরিমাপ পদ্ধতি ও উৎপাদন ক্ষমতার ব্যবহার সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব বা আমাদের আজকের আলোচনার শিখন ফলগুলো হচ্ছে সঞ্চিত উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান ও নিম্ন ক্ষমতা ব্যবহারের কারণ। সঞ্চিত উৎপাদন ক্ষমতা কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি উৎপাদন ইউনিট যে পরিমাণ উৎপাদন ক্ষমতা অব্যবহৃত রাখে সেটি হচ্ছে তার সঞ্চিত উৎপাদন ক্ষমতা। আমরা পূর্বেই জেনেছি উৎপাদন ক্ষমতা হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি, বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। তবে সবসময় উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা একটি উৎপাদন ইউনিটের পক্ষে সম্ভব হয় না, বা তার সর্বোচ্চ ক্ষমতাকে ব্যবহার করা সম্ভব হয় না। একটি উদাহরণ দিই, তোমার হাতে যে মোবাইল সেটটি রয়েছে, ধরা যাক তার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 4 জিবি। তাহলে তুমি নিশ্চয়ই 4 জিবি পরিপূর্ণ করে রাখবে না। যদি 4 জিবি ডেটা তুমি ব্যবহার করো, তাহলে তোমার মোবাইল সেটটি অনেক ধীর গতির হয়ে যাবে। বা তোমার যদি একটি বাইক থাকে, সেটিতে মাইল মিটারে লেখা আছে 120 কিলোমিটার বেগে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে তুমি সেটি চালাতে পারবে। কিন্তু তাই বলে কি তুমি সবসময় 120 কিলোমিটার গতিতে সেটি চালাবে? না। যদি চালাও তাহলে দুর্ঘটনার কারণ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে একটি উৎপাদন ইউনিট নানা কারণেই তাদের উৎপাদন ক্ষমতার সর্বাত্মক ব্যবহার করে না, কিছু অংশ অব্যবহৃত রাখে। এই যে অব্যবহৃত অংশ, এটিকে বলা হচ্ছে সঞ্চিত উৎপাদন ক্ষমতা। তাহলে সঞ্চিত উৎপাদন ক্ষমতার সাথে যে বিষয়গুলো জড়িত সেটি হচ্ছে এটি উৎপাদন ক্ষমতারই একটি অংশ এবং এটি অব্যবহৃত ক্ষমতাকে নির্দেশ করে একটি নির্দিষ্ট সময়ে, এবং এটিকে একটি সূত্রের মাধ্যমে পরিমাপ করা যায়। মোট ক্ষমতা থেকে যদি ওই ইউনিটের ব্যবহারটাকে বাদ দেওয়া যায় তাহলে সঞ্চিত উৎপাদন ক্ষমতা আমরা পেয়ে যাব। একটি সৃজনশীল প্রশ্ন অনুশীলনের মাধ্যমে আমরা বিষয়টি সম্পর্কে আরও পরিপূর্ণ ধারণা পেয়ে যাব আশা রাখছি। আমরা গত ক্লাসগুলোতে সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করব সে বিষয়ে একটি উপায় উদ্ভাবন করেছি। সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যেয়ে প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব না, আমরা গ এবং ঘতে যে প্রশ্নটি রয়েছে সেটি আগে পড়ব, তাহলে আমাদের সময়ের অপচয় হবে না এবং সৃজনশীলের উদ্দীপকটি আমরা সমাধান করতে পারবো কি না সে বিষয়েও ধারণা পাবো। তাহলে আমরা পড়ে দেখি। গতে বলা হচ্ছে 2019 সালের ক্রিয়েটিভ টাস্ক লিমিটেডের সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো। আমরা কি সর্বোচ্চ সদ্ব্যবহার সম্পর্কে জানি? হ্যাঁ, আমরা গত ক্লাসে সর্বোচ্চ সদ্ব্যবহার কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে আমরা জেনেছি, আমরা সূত্রসহ বিষয়টা সম্পর্কে অবগত আছি। তাহলে আমরা এই উদ্দীপকটি পড়তে পারবো। ঘতে বলা হচ্ছে 2019 সালে ক্রিয়েটিভ টাস্ক লিমিটেডের সঞ্চিত ক্ষমতার উপর তোমার মতামত ব্যক্ত করো। তাহলে কোনো কিছু সম্বন্ধে তোমাকে মতামত দিতে বলা হচ্ছে, তার মানে তোমাকে ওই বিষয়টা সম্পর্কে আগে জানতে হবে। তাহলে তুমি কি সঞ্চিত ক্ষমতা সম্পর্কে জানো? হ্যাঁ, একটু আগেই আমরা জেনে নিলাম পরিমাপ করার সূত্র সহ। তাহলে আমরা এই উদ্দীপকটি এবার পড়তে পারি। ক্রিয়েটিভ টাস্ক লিমিটেড একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হোক। প্রতিষ্ঠানটি তাদের সর্বাত্মক সুবিধা কাজে লাগিয়ে প্রতি মাসে সর্বোচ্চ 10,000 মোবাইল ফোন উৎপাদন করতে পারে। তাহলে আমরা আমাদের আলোচনায় জেনেছি গত ক্লাসে, কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি উৎপাদন ইউনিট তার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে সেটি হচ্ছে তার সর্বোচ্চ ক্ষমতা। তাহলে আমরা পেয়ে গেলাম ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতা। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় 2019 সালের প্রতিষ্ঠানটি প্রতি মাসে 8,000 ফোন উৎপাদন করে। চাহিদা কম, যে কারণেই হোক না কেন প্রতিষ্ঠানটি 8,000
পণ্য উৎপাদন করে, যদিও তাদের সামর্থ্য হচ্ছে 10,000। তাহলে গড় উৎপাদন আমরা পেয়ে গেলাম 8,000 একক। উল্লেখ্য 2018 সালে তাদের সর্বোচ্চ সদ্ব্যবহার ছিল 75%। আমরা খেয়াল করি 2019 সালের ক্রিয়েটিভ টাস্ক লিমিটেডের সর্বোচ্চ সদ্ব্যবহার গ নম্বর প্রশ্নে আমাদের পরিমাপ করতে বলা হয়েছে, এবং 2018 সালের সর্বোচ্চ সদ্ব্যবহার উদ্দীপকে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করি। আমরা 3টি বক্স দেখতে পাচ্ছি। প্রথম বক্সে সর্বোচ্চ সদ্ব্যবহারের সূত্র লিখেছি, দ্বিতীয় বক্সে উদ্দীপক থেকে পাওয়া তথ্যগুলো সূত্রের লিখেছি, এবং তৃতীয় অংশে সেটির সমাধান করেছি। এভাবে আমরা পরিপূর্ণ নাম্বার অর্জন করতে পারি একটি সৃজনশীল গাণিতিক সমস্যা থেকে। ঘ নম্বরে আমাদের বলা হয়েছে যে সঞ্চিত উৎপাদন ক্ষমতাকে মূল্যায়ন করতে হবে। তাহলে আগে আমাদের সঞ্চিত উৎপাদন ক্ষমতা বের করে নিতে হবে 2 বছরেরই। উদ্দীপকে বলা আছে যে 2018 সালে প্রতিষ্ঠানটি 75% ক্ষমতার ব্যবহার করতে পেরেছে। তাহলে সঞ্চিত ক্ষমতা কত? 100 বিয়োগ ক্ষমতার ব্যবহার হচ্ছে 75, তাহলে 25% সঞ্চিত বা অব্যবহৃত রয়েছে। 2019 সালে সেটি এসে দাঁড়াচ্ছে 20%। এখন এই 80% আমরা পেলাম গ নম্বর প্রশ্ন সমাধান করে। আমরা ফলাফল পেয়েছি সর্বোচ্চ ব্যবহার 80%। তাহলে মোট থেকে সেই 80% বাদ দিলে 20%। তাহলে আমরা প্রথম দুটি বক্স থেকে পাচ্ছি 2018 সালে সঞ্চিত ক্ষমতা ছিল 25%, যা 2019 সালে এসে দাঁড়িয়েছে 20%, অর্থাৎ সঞ্চিত ক্ষমতা কমেছে। সঞ্চিত ক্ষমতা যত কম থাকবে তত প্রতিষ্ঠান তাদের ক্ষমতার ব্যবহার বেশি করতে পারবে, আর ব্যবহার বেশি করলে প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হবে। এইটি হচ্ছে মূল্যায়ন। এভাবে একটি সৃজনশীল প্রশ্নের গাণিতিক সমস্যা সহ উচ্চতর দক্ষতার সমাধান করতে হয়। তোমরা এভাবে সমাধান করবে। এবারে আমরা আলোচনা করব উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। চাইলাম আরেকটা উৎপাদন ক্ষমতা নির্ধারণ করে দিলাম যে আমার উৎপাদন ক্ষমতার এত ইউনিট, এটি আসলে নয়। প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল। সেগুলো কি? বিদ্যমান সুযোগ সুবিধা। প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা উৎপাদন ইউনিটের সুযোগ সুবিধা আসলে একরকম নয়। সেখানে যন্ত্রপাতির বিন্যাস, কারখানার অবস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধার পার্থক্যের কারণে উৎপাদন ক্ষমতারও তারতম্য হতে পারে। তাই বিদ্যমান সুযোগ সুবিধা নির্দিষ্ট কারখানার যদি অনুকূলে থাকে তাহলে কারখানার উৎপাদন ক্ষমতা বেশি হবে, অন্যথায় উৎপাদন ক্ষমতা কমে যাবে। এরপর হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি। যে পণ্যটা উৎপাদন করছে তার স্বরূপ কীরকম, তার বৈশিষ্ট্য কীরকম, তার উপর নির্ভর করবে তার উৎপাদন ক্ষমতাও কেমন হবে। যদি পণ্য লাইনে অধিক পণ্য না থাকে তাহলে একরকম, আবার যদি পণ্য লাইনে অধিক পরিমাণ পণ্য থাকে, আমরা গত ক্লাসেও জেনেছি, আবারও জানছি, পণ্য লাইন হচ্ছে একটি প্রতিষ্ঠানের একই বৈশিষ্ট্য সম্পন্ন অনেকগুলো পণ্যের সমাবেশ। যেমন একটা প্রতিষ্ঠান অনেক শাড়ির পণ্য উৎপাদন করতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লাইনের পণ্য উৎপাদন করে, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লাইনের পণ্য উৎপাদন করে, স্কয়ার টয়লেট্রিজ লাইনের পণ্য উৎপাদন করে। এগুলো এক একটি পণ্য সারি। আবার ফুড আইটেমে তাদের অনেক কিছু রয়েছে, টয়লেট্রিজে বা ফার্মাসিউটিক্যালসেও অনেক আইটেম রয়েছে। তাহলে পণ্য সারিতে যদি অনেক বেশি পণ্য থাকে তাহলে উৎপাদন ক্ষমতা সাধারণত কম হয়। আবার যদি পণ্য সারিতে কম পরিমাণ পণ্য থাকে তাহলে উৎপাদন ক্ষমতা সাধারণত একটি ইউনিটের বেশি হয়। উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি। যে প্রক্রিয়ায় পণ্যটা উৎপাদন করা হচ্ছে সেটি আসলে কেমন, তার উপরও নির্ভর করবে উৎপাদন ক্ষমতাটা কেমন। প্রক্রিয়াটা কি মান নির্ভর নাকি পরিমাণ নির্ভর? যদি মান নির্ভর হয়, অধিক মান নিশ্চিত করার জন্য উৎপাদন ক্ষমতার বেশি ব্যবহার করা উচিত হবে না। আবার যদি শুধু পরিমাণকে বেশি গুরুত্ব দেওয়া হয়, মানের বিষয়টি যদি গৌণ হয়ে যায়, তাহলে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা সম্ভব। মানবীয় উপাদান। এটি একটি উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।
মানবীয় উপাদান বলতে বোঝাচ্ছে একটি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীরা। যদি শ্রমিক কর্মচারীরা অদক্ষ বা অপ্রেষিত বা তারা অঙ্গীকারবদ্ধ না হয়, তাহলে উৎপাদনের পরিমাণ কমে যাবে, উৎপাদন ক্ষমতা ওই ইউনিটের কম হবে। অপরদিকে তারা যদি দক্ষ, প্রশিক্ষিত, প্রেষিত এবং কমিটেড হয়, তাহলে উৎপাদন ক্ষমতার উপর ইতিবাচক প্রভাব পড়বে। এরপর আসছি কারিগরি উপাদান। কারিগরি উপাদান বলতে যন্ত্রপাতি, প্রক্রিয়া, প্রযুক্তিজ্ঞান, বিশেষজ্ঞতা ইত্যাদি বিষয়কে বোঝায়। তাহলে একটি প্রতিষ্ঠানে যদি এই সকল বিষয় এগিয়ে থাকে, তাহলে তার উৎপাদন ক্ষমতা আলটিমেটলি বেশি হবে। আর যদি এগুলো নিম্নমানের হয়, তাহলে উৎপাদন ক্ষমতাও কম হবে। ব্যবস্থাপকীয় দক্ষতা, এখন যে মানবীয় উপাদান শ্রমিক কর্মচারী এবং কারিগরি উপাদান যন্ত্রপাতি, প্রক্রিয়া, প্রযুক্তি, পদ্ধতি, এই সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন ব্যবস্থাপকরা। সুতরাং একটি প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে তার সব কিছুই নির্ভর করবে ব্যবস্থাপকীয় দক্ষতার উপর। ব্যবস্থাপকরা যদি অদক্ষ হয়, ওই উৎপাদন ইউনিটের উৎপাদন ক্ষমতা অবশ্যই হ্রাস পাবে। আর যদি ব্যবস্থাপকরা ভালো হয়, তাহলে উৎপাদন ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে। বিপণন শক্তি, পণ্য উৎপাদন করা হয় বিক্রি করে মুনাফা অর্জন করার জন্য। এই বিক্রি করার জন্য দরকার একটি শক্তিশালী বিপণন শক্তি। বিপণন কি? উৎপাদিত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতি। তাহলে আমাদের যদি বিপণন শক্তিটা মজবুত না হয়, শক্তিশালী না হয়, তাহলে বেশি উৎপাদন করেও লাভ নেই, উৎপাদন ক্ষমতা আলটিমেটলি কমে যাবে। এবং সবশেষে বাহ্যিক উপাদান। বাহ্যিক উপাদানের প্রভাবে উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধি হতে পারে। এগুলো হচ্ছে পণ্যের মান, উৎপাদন ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক বিধিবিধান, হতে পারে শ্রমিক সংঘের প্রভাব, তারা হয়তো হরতাল ধর্মঘট করলো, বা রাজনৈতিক প্রভাব হতে পারে, একটি দেশের আইন কানুন হতে পারে, ইত্যাদি প্রভাবেও একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার তারতম্য হয়। সুতরাং উৎপাদন ক্ষমতা একটি ইউনিটের কত হবে, এই সকল বিষয়কে বিবেচনা করে তারপর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা প্রয়োজন। চাইলেই একটি ইউনিটের জন্য উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা যায় না। নিম্ন ক্ষমতা ব্যবহারের কারণ, কোনো প্রতিষ্ঠানে চায় না আসলে নিম্ন ক্ষমতা ব্যবহার করুক। সবাই চায় বেশি ক্ষমতা ব্যবহার করে বেশি উৎপাদনের মাধ্যমে বেশি মুনাফা করা, কিন্তু নানা কারণে অনেক ক্ষেত্রে নিম্ন ক্ষমতা ব্যবহার করতে হতে পারে। চাহিদা হ্রাস, কোনো পণ্যের চাহিদা কমে গেছে, সুতরাং বেশি উৎপাদন করলে পণ্য অবিক্রিত থেকে যাবে, এই কারণে প্রতিষ্ঠান তাদের নিম্ন ক্ষমতা ব্যবহার করে। কাঁচামালের অভাব, শ্রম অসন্তোষ ও মূলধনের স্বল্পতা, এগুলো আসলে প্রত্যেকটি আলাদা আলাদা পয়েন্ট হতে পারে, আমি একসঙ্গে দিয়েছি আলোচনার সুবিধার্থে। কাঁচামাল কি? একটি উৎপাদন প্রক্রিয়ায় যাকে প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়। তাহলে কাঁচামালের যদি অভাব থাকে, তাহলে আমার উৎপাদন ক্ষমতা তো বেশি হবে না। যা কাঁচামাল আছে আমার ততটুকুই উৎপাদন হবে। আর যদি কাঁচামাল যদি যথাযথ বা পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে উৎপাদন ক্ষমতা বাড়বে। শ্রম অসন্তোষ, শ্রমিকরা কাজের প্রতি সন্তুষ্ট না। দেখা যাচ্ছে কাঁচামাল আছে, মূলধন আছে, অন্য অন্য যে কারিগরি উপাদান আছে, যন্ত্রপাতি, প্রক্রিয়া, প্রযুক্তি, সব কিছুই হয়তো ঠিক আছে, কিন্তু শ্রমিকরা অসন্তুষ্ট, তারা কাজে মনোনিবেশ করছে না, ফলে উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার হবে না। নিম্ন ক্ষমতা প্রতিষ্ঠান ব্যবহার করতে বাধ্য হবে। মূলধনের স্বল্পতা, প্রতিষ্ঠানের ইচ্ছা আছে, চাহিদাও আছে, বাজারে পণ্য কিনতে চাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানের মূলধন নেই, তখন প্রতিষ্ঠানটি নিম্ন ক্ষমতা ব্যবহার করবে। এরপর মৌসুমী চাহিদা, অনেক পণ্য আছে যেগুলো শুধু এক মৌসুমে বেশি চলে, মৌসুমের পরে অমৌসুমে সেগুলো খুব একটা বিক্রি হয় না। যেমন ছাতার বিপণন শুধু বর্ষাকালেই বেশি হয় এবং শীতকালে শীতকালের পোশাক। একটা উৎপাদন কারখানা তো আর সারা বছরে ওই একবার উৎপাদন কাজ পরিচালনা করবে না, সেক্ষেত্রে অনেক সময় বছরব্যাপী বা ধারাবাহিকভাবে উৎপাদন করতে গেলেও নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হয়। অত্যধিক প্রতিযোগিতা, একটা পণ্য বাজারে রয়েছে, অনেক প্রতিযোগী প্রতিষ্ঠান
তাদের অনুরূপ পণ্য নিয়ে হাজির হয়েছে, ফলে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকতে পারছে না, তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে পণ্য অবিক্রিত থেকে যাবে, তখন তারা নিম্ন ক্ষমতা ব্যবহার করে। এবং বিপণন ব্যবস্থাটা যদি অসফল হয়, অর্থাৎ যারা উদ্দিষ্ট ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেবে তারা যদি অদক্ষ হয় বা প্রক্রিয়াটাতেই যদি গলদ থাকে, তাহলে প্রতিষ্ঠান নিম্ন ক্ষমতা ব্যবহার করতে বাধ্য। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আজকে জানলাম সঞ্চিত উৎপাদন ক্ষমতা সম্পর্কে, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান সম্পর্কে বা উৎপাদন ক্ষমতার নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে, এবং সবশেষে নিম্ন ক্ষমতা ব্যবহারের কারণগুলো। এর সাথে শেষ হলো আমাদের অষ্টম অধ্যায় উৎপাদন ক্ষমতা। যে বিষয়গুলো আমরা জানলাম গত 3টি ক্লাসে: উৎপাদন ক্ষমতা সম্পর্কে, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ সম্পর্কে, উৎপাদন ক্ষমতার পরিমাপ পদ্ধতি সম্পর্কে, উৎপাদন ক্ষমতার ব্যবহার ও সঞ্চিত ক্ষমতা সম্পর্কে, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে, এবং নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ সম্পর্কে। আমরা সংক্ষেপে একবার দেখে নিই সবগুলো বিষয়। উৎপাদন ক্ষমতা কি? কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি উৎপাদন ইউনিট যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করার সামর্থ্য রাখে সেটি হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। উৎপাদন ক্ষমতা 4 ধরনের: সর্বোচ্চ ক্ষমতা, কার্যকর ক্ষমতা, প্রকৌশলগত ক্ষমতা ও প্রকৃত ক্ষমতা। 2টি পদ্ধতিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয়: ইনপুট ভিত্তিক এবং আউটপুট ভিত্তিক। উৎপাদন ক্ষমতার ব্যবহার আমরা জানি, কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি উৎপাদন ইউনিট তার উৎপাদন ক্ষমতার যে পরিমাণ অর্জন করতে পারে সেটিকে বলা হয় ব্যবহার, এবং যে পরিমাণ ব্যবহার করে না সেটিকে বলে সঞ্চিত ক্ষমতা। এবং উৎপাদন ক্ষমতার ব্যবহার এবং সদ্ব্যবহার নির্ণয়ের কিছু সূত্র আছে, সেগুলো সম্পর্কেও আমরা জেনেছি। উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী কিছু উপাদান রয়েছে এবং নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণগুলো আমরা আজকেই জেনেছি। তাহলে আজ মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রথম পত্রের 9ম অধ্যায়ে ব্যবসায়ের অবস্থান সম্পর্কে। তোমরা ভালো থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো। কল্যাণ হোক সবার। ধন্যবাদ সবাইকে।